মানে ও তোমরা আমাকে ডিস্টার্ব করবে না, আমরা তোমাকে ডিস্টার্ব করব না। তোর ইয়ে করে দেবে, কি জানো বলে, টাইট করে দেবে। হ্যাঁ সত্যি তো, এরকম ভাবে যদি এত সুন্দর করে কাটতে হয় তাহলে লোকের সব পড়াশোনা করে। হাত অনেকটাই রয়েছে, তো তার মধ্যে আমি জানি না কতটা কি। তো এই যে মিস্টারদেরকে বসিয়ে দিয়েছি, পেঁয়াজে সে পুরো ভিজিয়ে দিয়ে গেছে, তো সেই জন্য আবার বাদ কিছুগুলো একেবারে ওটা দিয়ে মাশরুম কষা করে নেবো। তাহলে সবসময় ওনারা খুঁজতে থাকে, তো তারা কিন্তু এরকম হবে না, দিনে দুবার করে স্নান করবে, দরকার পড়লে আরো একবার। ছাড় জোর করলাম না, ও যখন নিজের থেকে চাইবে ভাত দাও তখন আমি অবশ্যই কিনে দেবো। তো খুশি মাসি। সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। গুড আফটারনুন। আজকে আফটারনুন থেকে শুরু করছি একটা ব্লগ। যারা প্রথম দেখছেন আমাকে তাদের জন্য বলি, আমি ইপসিতা। তো সবাইকে আগে ওয়েলকাম জানালাম, জানিয়ে তারপর ব্লগটা শুরু করছি। আজকে মহরম, তো সবার আগে আমার মুসলিম ভাই বোনেরা যারা আছেন তাদের সবাইকে মহরমের অনেক শুভেচ্ছা জানালাম। তো আজকে এখন বৃষ্টি হচ্ছিল, এক্ষুনি বৃষ্টি হচ্ছিল। আর ব্রেকফাস্টে আমরা খেয়েছি ওই সেই ব্রেড, আর তাই জন্য দেখানো হয়নি। আমি ওটস খেয়েছি, ও টাপুর খেয়েছে ওটস। হ্যাঁ জানো আসতে। এবার টাপুর এখন রেডি হচ্ছে। কোথায় যাবি? হ্যাঁ আসলে আমার ওখানে হয়ে যাওয়ার পর, মানে আমার এখানকার যারা বন্ধুরা আছে তারা সবাই খুব আমাকে ইনসিস্ট করেছিল যে কিছুদিন পর আমাদের আর অতটা দেখা হবে না, তাই একটু দেখা করবি, আমরা বেরোবো, একটু প্ল্যান করব। তাই আমি একটু চেষ্টা করছি বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করার। আমিও সবাইকে খুব মিস করব, তাই এখন রেডি হচ্ছি বেরোনোর জন্য। তো কোথায় যাব এখনো কিছু স্পেসিফিক প্ল্যান হয়নি, মানে কাইন্ড অফ লাইক ইমপ্রম্পটু একটা প্ল্যান হবে, মানে একদম সাডেন প্ল্যান হবে এরকম। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। ওর প্ল্যান ও বলে দিল, ওটস খেয়ে নিয়েছে, লাঞ্চ আর করবে না, বেরিয়ে যাচ্ছে। আর আমাদের লাঞ্চের জন্য ব্যবস্থা একটুখানি করতে হবে। তো আগের দিন যে পুঁই শাক আনা হয়েছিল মনে আছে? আগের দিন। তো গতকাল তো ব্লগ দিইনি, কারণ হচ্ছে গিয়ে একটুখানি রিল্যাক্স, মানে যেহেতু তার আগের দিন ওই প্রেগনেন্সি জার্নির ভিডিওটা দিয়েছিলাম, ওটা এত বড় ব্লগ তো সাধারণত হয় না, সেই জন্য একটা দিন গ্যাপ দিয়েছি, যে আগে সবাই ওটাই দেখুক, সেই জন্য এত বড় একটা ব্লগ দিয়ে দিচ্ছি বলে এখন স্টপ করে দিয়েছিলাম একটা দিন। তো এখন রান্না হবে পুঁই শাকটা রান্না করব। আর কি হয় চলুন দেখি। ব্লগটা শুরু করে দিলাম টাপুরের সাথে। মাশরুম। তো টাপুরের সাথে এখন আমরা আলোচনা করছিলাম। টাপুর ওই অ্যাডমিশন নিতে গেছিল, তখন মানে বলছিল ওখানকার কথা। তো টাপুর হচ্ছে গিয়ে, এটা উর্বি বলেছিল আমাদেরকে, যে যখন ও ভর্তি হতে গেছে, ও তো অনেকক্ষণ ভেতরে ছিল, তো উর্বি অমিত বাইরে ছিল, তো অনেক ওখানকার স্টুডেন্ট তাদের সাথে ওদের কথা হয়েছিল, তো ও ফিডব্যাক নেওয়ার জন্য যে কীরকম কি ক্যাম্পাসে। তো একটা কথা অনেকেই বলেছে যে ওদের ক্যাম্পাসে নাকি খুব চাপ বেরোয়, তো আর এমনকি হোস্টেলেও নাকি ঢুকে যায়। তো ওইটা শোনার পর থেকে বিল দেখেছি ওই ঢিপি মতো, ঢিপির মতো যেরকম থাকে, আর ওই সিনেমাতেও দেখায়, সাউথ ইন্ডিয়ান সিনেমাতে কিন্তু দেখায়। এটা নিয়ে আমার একটু টেনশন আছে। হ্যাঁ, ওইটা ওখানকার নাকি স্টুডেন্টরা বলেছে ওরা ওদের মতন থাকে, আমরা আমাদের মতন থাকি। তো ওটা শুনে তো উর্বির মানে কি করে উঠেছে, আটকে উঠেছে। তখন বলছে না ঠিক আছে, ইকো ফ্রেন্ডলি সিস্টেম, ওরা ওদের মতো থাকে, আমরা আমাদের মতো থাকি। ময়ূর সবই তো। হ্যাঁ, তো দেখুন তাহলে সাপ যখন আছে, ময়ূর তো সাপ ইয়ে করে, মারে খায়, তারপর বেজিও নিশ্চয়ই থাকবে। হ্যাঁ বেজি থাকবে। হ্যাঁ, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। কেউ মানে তোমরা আমাকে ডিস্টার্ব করবে না, আমরা তোমাকে ডিস্টার্ব করবো না। তো ওরা শুনেছি ঢুকে কারোর ক্ষতি করে না, নিজেদের মতো নিজে চলে যায়। তবে একটা জিনিস খুব আমি শান্তি মনে যে টাপুরের হোস্টেলের যে রুমটা, সেটা ফার্স্ট ফ্লোরে হয়েছে। আমি সবার আগে জিজ্ঞাসা করেছি গ্রাউন্ড ফ্লোর কিনা বল, ও বললো না গ্রাউন্ড ফ্লোর না, ফার্স্ট ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর হয়েছে। আচ্ছা, ওকে বলেছি সাবধানে থাকবি, ও বলেছে হ্যাঁ আমি জানলা খুলবো না। হ্যাঁ, তো ওই যাই হোক, এই হচ্ছে কথা। তাই আমরা আলোচনা করছিলাম। ওর বাবা বলছে যে তুই একটু ওখানে এক্সারসাইজ করিস। টাপুর বলছে এক্সারসাইজ আমার মানে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং যেতেই 3 কিলোমিটার যেতে হবে, মানে আমি যেখানে ক্লাস করব
সেখান থেকেই হোস্টেল প্রায় 3 কিলোমিটার, যদি ওখানে বাস সার্ভিস কিন্তু বাসটাও তো হ্যাঁ অনেক দূর। বাসটা ছাড়ে হচ্ছে লেডিস হস্টেল 9 থেকে 8 না 9, আর আমার হস্টেল পড়েছে 2, তো একটা ডিস্টেন্স আছে থাকে। তো ওই রোজকার রোজ আমি বললাম তো কোনো এক্সারসাইজ করতে হবে না, ওই রোজকার রোজ তোর ওই সিঁড়ি চড়া আর হচ্ছে গিয়ে এই হোস্টেল থেকে বাস ধরা। ওখানে যোগা সেন্টার আছে সবই আর হোস্টেলের খাবার খেলেও তো সেটা রোগা হয়ে একদম যাবে। একদম আমি বললাম ওই হোস্টেলের খাবার মানে তখন পেট ভরানোর জন্য যেভাবেই হোক খাবি, আর সপ্তাহে 2 দিন চিট ডে থাকবে, সেই দিন অবশ্যই উর্বিদের সাথে দেখা হবে। তারপর ওরা নিশ্চয়ই বন্ধু বান্ধব, আমি তো বলেছি যে এক এক সময় এক একটা জায়গায় গিয়ে এক্সপ্লোর করবি আর আমাদের সব ফুটেজ পাঠাবি। আমরা ওখানে আগে এমনি তোর থ্রু দিয়ে দেখো, তারপর যখন যাবো পরের কথা। আমি ওকে বলেছি ডেইলি একটু একটু করে ফুটেজ পাঠাতে। হ্যাঁ, আর এটাও বলেছি যে ডেইলি একটু একটু ফুটেজ পাঠাবে, তাহলে ভালো লাগে, কারণ ওর ব্লগিং আপনাদের সববার খুব ভালো হয়েছে। যে হোস্টেলে কি খাবার খাওয়ালো, কি হলো, প্রত্যেককে আপনারা আমাদের মানে ফিডব্যাক এটা দিয়েছেন যে টাপুরের ব্লগিংটা খুব ভালো লাগছে, ও করে না কিন্তু তার সত্ত্বেও চট করে যেটা করেছে, যেটুকু করেছে ভালো লাগছে। তো ভালোই, ওরও এটা থেকে যাবে না স্মৃতি, ও যে 2 বছর কিভাবে কাটালো, কি করলো না করলো সমস্ত ওরও থেকে যাবে। বড় মানে আচ্ছা ওটা ওই মজাটা একটু বলতো, ওই যে হোস্টেলে ওই যে মেহমুদের মতন কথা বলে যে ওদের ওখানকার, ওটা একটু বন্ধ করো, কথাটা একটু বলতো। দাঁড়া আমি গল্পটা বলি তাহলে। ব্যাপারটা হচ্ছে ওখানকার যারা মানে ওল্ড হায়দ্রাবাদের রেসিডেন্ট, ওদের একটা খুব খুব সুন্দর খুব মিষ্টি একটা হায়দ্রাবাদি অ্যাকসেন্ট আছে, সেটা আমি লাইফে প্রথম আর কি রিয়েল লাইফে এরকম শুনলাম। তো এর আগে শুধু সিনেমায় দেখেছিলাম। তো মানে সিনটা হচ্ছে এরকম যে আমাদের যেটা ফিস পেমেন্টের সময় ওরা আইটি ল্যাবে ঢুকিয়ে দেয়, আর আইটি ল্যাবে প্রচুর সারি কম্পিউটার আছে, তো সবাই একটা করে কম্পিউটারে যে যার নিজের ফিস পেমেন্টটা করো বসে, ওটা হচ্ছে কাজ। তো এবার আমার পাশে একটা একদম মানে বোকাহাদা ছেলে বসে আছে যে কিচ্ছু বুঝতে পারছে না, যে কি করবে না করবে, কুল পাচ্ছে না, কিচ্ছু বুঝতে পারছে না, কনফিউজড হতে পারে টেনশনে বা সামথিং, আই ডোন্ট নো। তো এবার ওখানে অ্যাডমিনিস্ট্রেশনের যেরকম 1-2 লোক ছিল, তার মধ্যে হ্যাঁ যাই হোক, তো এরকম একজন ছিল অ্যাডমিনিস্ট্রেশনে। তো আমাকে আঙ্কেলটা বলছে যে मैडम आप थोड़ा इस बेगाने को थोड़ा हेल्प कर देती এরকম ভাবে বলছে। তারপরে আমি তারপর কিছু একটা আমার কোয়েরি ছিল একটা জিনিস করার পর কি করবো বুঝে, তখন ম্যাম সরি তখন লোকটা বলছে যে ম্যাডাম আপ চিন্তা না করো হাম হ্যাঁ না ইধার। আমি ঠিক মতন মিমিক্রিটা করতেও পারছি না, বাট মানে এরকম ভাবে কথা খুব সুইট, ভীষণ সুইট। আমি এরকম মানে হায়দ্রাবাদি যে কথা দারুণ, ওই নাক্য কারো এইগুলো না, এগুলো মেহমুদের মুখে শুনতাম। হ্যাঁ মানে আমার ভীষণ ভাল লাগে এই হায়দ্রাবাদি স্টাইলে, যে মানে ওরা উর্দু হিন্দি সবই মনে হয় একটু একটু মেশানো থাকে, তাই না? বেশিরভাগটা মানে পুরো খালিস উর্দু যাকে বলে সেটা তো অনেকেই বলতে পারে না, হিন্দি মিক্স থাকে, কিন্তু ওদের স্টাইলটাই একটা আলাদা, ওর একটা ইউনিক আর খুব সুইট লাগে ওই অ্যাকসেন্টটা। হ্যাঁ আমি আমার শুনে মানে হেভি লেগেছে। আমি সেটাই যে আরেকজন নিজে হেলমেট পরেছে। টাটা, কোথায় যাচ্ছ তুমি? আমি তো বললাম তো আমার ঠেলে ভেতরে ঢুকিয়ে দিল। যাবে না। টাটা। সবাই যেটা ঠান্ডা, আরেকজন দেখো রান্না করে ঘুরঘুর করছে। ওকে এখনো খেতে দেওয়া হয়নি তো, তাই জন্য। আচ্ছা কিছু আনতে হবে না, কি এখন কি পাবে? তুই চলে এসো তাড়াতাড়ি। এ মা কি কাণ্ড দেখো, কি করেছে এটা দেখো সবাই। বাবা ওকে পার্সেল করে দিচ্ছে নাকি? ঠিক আছে, ওকে পার্সেল করে এখানে পাঠিয়ে দে। হ্যাঁ একদম ইয়ে করে দেবে, কি যেন বলে, টাইট করে দেবে। আমি ঠিক করব। হ্যাঁ ঠিক আছে, চলো আসো। আজকে আমাদের মহরমের স্পেশাল কিছুই খাবার নেই, স্পেশাল কোনো রান্না নেই। আজকে হচ্ছে আমাদের পুঁই শাকটা হচ্ছে, আর ডাল করেছিলাম কালকে, ডালটা রয়েছে। তো মিস্টার দেবের আজকে ছুটি,
মানে ছুটি আর কি, মানে আজকে না গেলেও চলবে, এটাই হচ্ছে বক্তব্য। ওরকম তো কোনো বিষয় নেই। জানি অনেকেই কে যেন বলছিল যে কি কাজ, কি ব্রেকফাস্টে যায় আর লাঞ্চে চলে আসে, ব্রেকফাস্টে যায় লাঞ্চে চলে আসে, ব্রেকফাস্ট করে বেরোয় আবার লাঞ্চের আগে চলে আসে, কি কাজ করে কে জানি, মানে কি ভিক্ষা টিক্ষা করে নাকি। হ্যাঁ তাই বলছি, আমি বলছি যে এরকম করে যদি ভিক্ষা করে যদি এরকম থাকা যায় তাহলে কেন সবাই, তাই না? আমি সেটাই ভাবছিলাম যে ভিক্ষা করে যদি মানুষ এরকম করে তাহলে অনেককে দেখি পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাক্ষণ মানে 12 ঘন্টা দাঁড়িয়ে থাকে একই জায়গায়। তাদের তার চেয়ে তো বরং তারা এরকম ভিক্ষা করতে পারে, তাই না? তো মানে সবচেয়ে বড় কথা কি, এই তো এই যে বসে এখন যে ক্যামেরাটা করছি এটাই কাজ, এই যে এটাই কাজ আমার। এই যে ক্যামেরাটা দিয়ে রেকর্ড করছি, ব্লগ তৈরি করছি, ইউটিউবে ছাড়ছি, এটাই আমাদের কাজ, আর কোনো কাজ নেই। ঠিক আছে, আর আপনারাও চেষ্টা করুন, সাকসেসও হবেন, সবাই চেষ্টা করুন। আমাদের এইটাই কাজ। আমরা 3 বছর ধরে এই কাজ করছি। আগে 120, 200, 250 হতো ভিউজ, এখন সেখানে হয়তো একটু লোকে পছন্দ করছে, দেখছে বেশি, আর এটা দিয়ে আমরা অনেক বড় বড়, আমরা প্রচুর লাখ লাখ টাকা কামিয়েছি, আর সেই টাকা কামিয়ে আমরা এরকম লাইফস্টাইল করছি। এটাই কাজ, এটাই কাজ আমাদের। আমার কাশি উঠে গেল। হ্যাঁ সত্যি তো, এরকম ভাবে যদি এত সুন্দর করে কাজ করে তাহলে লোকেরা সব পড়াশোনা ছেড়ে মানে ইয়ে করবে, এটাই করুক আর কি, তাই না? তাই ভাবছি মেয়েটাকে শুধু চেষ্টা করছি যে যাতে এই যে কাজটা এটা যাতে আরো সাকসেস হয়, একটু ভালো করে করি, আপনারা একটু ভালো করে দেখতে পারেন, একটু ক্যামেরা ভালো করে করতে পারি, নতুন নতুন কিছু কন্টেন্ট দিতে পারি, এটাই কাজ। তোমার ক্যামেরার কাজ অনেকেই কপি করছে দেখছি, এটাই কাজ। তোমার মানে এই যে অনেক পুরো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই মনে হয় বলছিল যে কি কাজ করে, এইটাই কাজ করি তো, এইটাই আমাদের কাজ। সে আবার তোমার ক্যামেরার কাজটাও ইয়ে করে দেখেছি, নকল করছে, কারণ তার ব্লগেও আমাদের ক্যামেরার কাজের ছোঁয়া এখন ভালো তো, অনেকদিন থেকে দেখেছি তো, ভালো তো, শেখার তো শেষ নেই, শেখার শেষ নেই। অবশ্যই কেউ যদি তোমার কাছ থেকে ভালো আমিও এরকম অনেক বড় বড় মানে বিদেশি চ্যানেলগুলো দেখি যেখানে ভালো ক্যামেরার কাজ শেখা যায়, দেখা যায়, এগুলো উচিত, শেখা উচিত। হ্যাঁ আমরাও দেখি। আমি অতটা দেখি পারি না, আমি যেহেতু আমার ক্যামেরা আমি অতটা ভালো পারি না, আমি জানি না কেন জানি না, তো সেই জন্য আমার অতটা ইন্টারেস্ট নেই। আমি যেটুকু এই ব্লগের জন্য করা সেটুকু, কিন্তু আমি জানি এটা বেটার হয়তো আমি করতে পারবো না, বাট মিস্টার দেবের এটা আজকের থেকে না অনেক দিনের থেকে ছবি তোলাটা ওনার প্যাশন, তো সেই জন্য উনি আরও চেষ্টা করে যে ভালো ভালো করে যাতে ক্যামেরা ধরতে পারে। যাই হোক আজকে আমাদের মেনু আমাদের দুজনেরই ফেভারিট পুঁই শাক আর মাছের মাথা দিয়ে, কিন্তু তার আগে টাপুরের জন্য তুলে রাখা হবে, তারপরে মাছের মাথাটা দেওয়া হবে, তাই তো? একদম তাই করবো। কুমড়ো তো আমি সেদিনকেই কেটে রেখে দিয়েছিলাম প্লাস্টিকের মধ্যে ভরে, কুমড়ো সেদিনকেই কেটে রেখে দিয়েছিলাম, আর আজকে এটা কেটে নিচ্ছি, জাস্ট বসিয়ে দেবো। সব ধোয়া দেওয়া হয়ে গেল? না সব ধোয়াধাই হয়নি, মানে বাকি রয়েছে। তো গুড ইভিনিং, আজকে আবার সন্ধেবেলায় আসলাম ক্যামেরার সামনে। তো মানে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। ব্যাপারটা কি হয়েছে, আজকে তানজিলা বিকেলে কাজ করতে আসেনি। এবার ও যখনই একবেলা না আসে আমাকে কিন্তু জানিয়ে দেয় যে আসবো না, তো আমাকে বলেনি, হঠাৎ করেই দেখছি আমি বসে আছি অন্যান্য কাজ করছি, দেখছি তানজিলা আর আসে না। তো ওর মানে ওই এসে এইসবগুলো করে, পরিষ্কার করে, তো সেই জন্য আমি বললাম যে কি হলো, কি ব্যাপার। এবার দেখতে দেখতে দেখি 8টা বাজে, তাহলে আর তানজিলা আসবে না। তো মাইকের অ্যাপ যেটা আমাদের আছে সেটাতে বোঝা যায়, তো দেখলাম যে ও ঢোকেই নি বিকেলে। তো বললাম তার মানে ও আর আসবে না, কিন্তু ও বলে দিল না কেন বুঝলাম না, বাট আসবে না যে সেটা কনফার্ম হয়ে গেলাম। তাহলে যখন আবার আজকে মহরম আছে, বা হয়তো কোথাও ওদের হঠাৎ করে কোনো প্রোগ্রাম হয়েছে হয়তো উতুম করেই, তাই বলতে পারিনি। কি হবে, কি হয়েছে না হয়েছে সেটা তো কালকেও আসলে তবেই জানতে পারবো। তো যাই হোক, সেই জন্য রান্না বসাবো, তার আগে বেছে কয়েকটা বাসন মেজে নিচ্ছি। ভাত আজকে দুপুরে যা করেছি সেই ভাত অনেকটাই রয়েছে, তো তার মধ্যে আমি জানি না কতটা আর কি বসাতে লাগবে, যদি লাগবে। যাই হোক, আর তার সাথে সাথে মিস্টার দেব নিয়ে এসছে চিকেন। তো দুপুরবেলা
রন আজকে আমরা যখন ওই পুঁই শাক খাচ্ছিলাম মাছের মাথা দিয়ে, তো রন না বারবার করে এসে বলছিল মাছ মাছ। ও বুঝতে পারছে এর ভেতরে মাছ আছে, কিন্তু মাছটা তো দেখতে পাচ্ছে না পুঁই শাকের মধ্যে, মাথার মধ্যে। তো তো তারপর আমি মিস্টার দেবকে বলছিলাম তাহলে এক কাজ করো, ছেলের জন্য একটুখানি রুই মাছ বা কাতলা মাছের পেটি এনে দিও রাত্রিবেলা ওকে। আমি জানি তো, তো পেটি এনে দিও ওকে, তাহলে রাত্রে ওর জন্য একটুখানি মাছের ঝোল করে দেবো। তো তা ফোন করে, একজনের নাম্বার আছে তাকে ফোন করে, সে বললো মাছ নেই। তারপর হচ্ছে গিয়ে আমি বললাম তাহলে তুমি যাবে গিয়ে একটু দেখবে। তো ধারে মানে পিঠে কোথাও ভালো মাছ পেলো না। ভালো কি মাছ বসেই নেই তো, অপশন তো পরের কথা। ও আচ্ছা, হ্যাঁ, এমনকি সব চিকেনের দোকানও বন্ধ আছে। আচ্ছা, চিকেনের একটা দোকান খোলা, ওই মহরম বলে মনে হয়, হতে পারে একটা দোকান খোলা, তাও কপাল ভালো দুটো ছিল, আমার ভাগ্যে একটা জুটেছে। আচ্ছা, এরপর যারা যাবে তারা আর পাবে না, মানে ওই 8:30টার মধ্যে সব শেষ, বুঝতে পেরেছেন? তো সেই জন্য চিকেন নিয়ে এসছে। তো চিকেনটা করব, তার আগে এই এখানটা একটুখানি পরিষ্কার করে তারপর আমি রান্নাটা, তারপরে হবে মুরগিনির লাল লাল ঝোল, তারপরেই হবে মুরগিনির লাল লাল ঝোল। ঠিক আছে। তো এই যে মিস্টার দেবকে বসিয়ে দিয়েছি পেঁয়াজের, এই সরি এটা কি আলুর দায়িত্বে। ঠিক আছে। আর এদিকে আমি এটা বসে গেছে হচ্ছে গিয়ে গোগোর মাংস, আর এটা হচ্ছে মানে গোগো খাবে সেই মাংস। ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের মাংস, মানে আমরা খাবো। হ্যাঁ, এটা তারপরে বলছি এটা আমাদের মাংস, আর এটা হচ্ছে আমরা খাবো যে সেই মাংস। আর এই হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজটা আমি ঝটপট বসিয়ে মানে কেটে নেবো ইয়ে দিয়ে, বটি দিয়ে। মিস্টার দেব আগের দিন আমার জন্য স্টেপসিলস নিয়ে এসেছিল। তো জামা কাপড়, এই যে জামা কাপড় আবার ঝুলছে, কারণ হচ্ছে গিয়ে বৃষ্টি, মানে কেচেছিলাম যে সঠিক সময় তুলতে পারিনি, এমন ঝমাস করে বৃষ্টি এসছে, পুরো একটা মানে ছাদ এসে পুরো ভিজিয়ে দিয়ে গেছে। তো সেই জন্য আবার বাধ্য, কিছুগুলো ওখানেই রেখে দিয়েছি আর কিছু এখানে তুলে নিয়েছি। স্টেপসিলটা খুঁজে পাচ্ছিলাম না, নিচে আছে। আচ্ছা দেখি। তো এই যে পাওয়া গেছে অবশেষে আমার স্ট্রেপসিলস। আর একটা জিনিস দেখাই, এই দেখুন কত কাঁঠালের দানা বাবা দিয়ে গেল। এই পাশের বাড়ির একজন দিয়েছিল কাঁঠাল খেতে, তো কাঁঠাল খেয়ে সেই দিকে আবার ধুয়ে টুয়ে ছাড়িয়ে রোদ্রে শুকিয়ে তারপর দিয়েছি। এটা দিয়ে একটা রেসিপি করব ভাবছি। তো এই যে মিস্টার দেবের হয়ে গেছে ডিপার্টমেন্ট, উঠে গেছে, এবার আমি বসেছি। তো এই যে পেঁয়াজ, হয়তো পেঁয়াজ দেখে ভাবছেন এত পেঁয়াজ, যা মাংস দিয়ে দেখালে তার মধ্যে এত পেঁয়াজ কি লাগবে? সেখানে আছে কাহানিমে একটা টুইস্ট। সেই টুইস্টটা কি বলুন তো, এই যে পেঁয়াজ আদা রসুন যে কষাবো সেখান থেকে কিছুটা তুলে নেব, নিয়ে সেটা দিয়ে করব মাশরুম কষা। তো পেঁয়াজ আদা রসুনটা একটু বেশি করেই নিচ্ছি, একেবারে ওটা দিয়ে মাশরুম কষা করে নেব। তাহলে টাপুরেরও আর কি মানে একটা প্যাকেট তো ওর হয়ে যাবে, 2-3 বেলা হয়ে যাবে। আর ও বলেছে কাউকে দেবে না, আর ও বলেছে আমি কাউকে দেবো না। আমি বললাম কি রে দিবি তো আমাদের? বলছে না কাউকে দেবো না, ওটা শুধু আমার। ও মাশরুম এত ভালোবাসে খেতে, বলছে ওটা আমার জন্য কষা করে দেবে। তোর জন্য করছে, ওর জন্য এরকম আলু, আর আমাদের ওই যেরকম 2 ভাগ করে আলু সেরকম। এই যে আমাদের গোগোবাবুর রান্না হয়ে গেল, বন্ধ করে দিলাম। এটার মধ্যে হলুদ আর রসুন দিয়ে মাংসটাকে সিদ্ধ করেছি। এটা এখন কাটবো বসে। এই যে মাংসর জন্য আর মাশরুমের জন্য একসাথেই আমি মশলা কষিয়ে নিয়েছি। এর মধ্যে আছে হচ্ছে গিয়ে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর হলুদ আর কাশ্মীরি লঙ্কাটাও আমি আন্দাজ মতো দিয়ে নিয়েছি। আর এখানে মাশরুমটা ধোবো, আর এই করে করে আলু ভেজেছি। ঠিক আছে, তো মাশরুমগুলো ঝট করে ধোবো আর চট করে এইটার মধ্যে নিয়ে নেবো, কারণ মাশরুম না বেশি ধোয়ে না। মাশরুমের মধ্যে তো অজস্র মানে ছিদ্র এটার মধ্যে, তো ধোয়ে না।
বিদেশে তো দেখেছি ওরা মোছে, তাই না? ওরা তো ধোয়ই না, কারণ মানে এর মধ্যে জল ঢুকলে এটা সগি হয়ে যাবে পরে, যেটা ভ্যাত ভ্যাতে আমরা যেটাকে আর কি বলি, সেটার অ্যাকচুয়ালি ইংলিশ বলছি, ইংলিশ ওয়ার্ডটা হলো সগি। তো সেই সগি হয়ে যাবে, তাই জন্য মাশরুম নাকি ধুতে নেই, কিন্তু আমরা তো না ধুয়ে কোনো মতেই খেতে পারবো না। তো সেই জন্য একদম ঝট করে ধুচ্ছি আর চট করে এই খাঁচার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখন অবধি এই প্রোগ্রেস। বলেছিলাম ভাত তো করাই আছে, ভাতের কোনো চাপ নেই, এটাও হয়ে যাবে তখনই। এইটার মধ্যে থেকে বেশিরভাগ যে মশলাটা আছে সেটা আমি এই কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো, আর তার মধ্যে মাংস দিয়ে কষাতে থাকবো, আর এই ছোট কড়াইটার মধ্যে মাশরুমটা করে নেবো, ব্যাস হয়ে গেল। এই তো হয়ে গেছে প্রায়, মানে হয়ে যাবে আর কি। তো এখানে কি করলাম, এটা তো কষানো হয়ে গেছে, এইদিকে আমার মাশরুমও কাটা হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে অল্প একটু তেল দিলাম, দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে এবার একটু এই চিকেনের কালারটা চেঞ্জ হওয়া অবধি আমি এটাকে একটুখানি কুক করে নেবো, আর তারপর এর মধ্যে দিয়ে দেবো মশলাটা। তাহলে এটার মধ্যে বেশ একটা আলাদাই অন্যরকম লাগবে। এটা হাই ফ্লেমে ঝটফট করে দেবো, ঠিক আছে? আর এটার মধ্যে গোটা গরম মশলা দিয়েছি বললাম তোমাকে, আর এটা যখন শুরু করেছিলাম তার মধ্যে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। মশলা তো কষা হয়ে গেছে, পুরো কষা হয়ে গেছে, এবারে চিকেনের সাথে দিয়ে প্রেসারে দিলেই ঠিক, ব্যাস একদম। জাস্ট নাড়াঘাটা নুনটা দুটো জায়গাতেই, মানে আমার রান্না প্রায় কমপ্লিট, একই সাথে দুটো রান্না কিন্তু কমপ্লিট। এটা ভালো ভালো। হ্যাঁ, একসাথে এটা তারা বড় বড় জানো তো রেস্টুরেন্টে কিন্তু বড় বড় রেস্টুরেন্ট গ্রেভিটা করে রাখে। এই গ্রেভিটা করে 7 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন, যখন মানে দরকার হবে যা সে ডিমের ঝোল করুন। এটা হচ্ছে একটা সবকিছুতে যাওয়ার মতো একটা গ্রেভি আর কি, যাই হোক। তো সেটা করে অনেকে রেখে দেয়, বিশেষ করে যারা চাকরি করে, আমি জানি যারা চাকরিরতা তাদের তো মানে রান্নাটাও অনেকেই আছে নিজে হাতেই করা পছন্দ করে। তো তারা আমি জানি ঝটফট যাতে হয়, তাড়াতাড়ি কিছু হয়, সেইটার সবসময় ওনারা খুঁজতে থাকেন। তো তারা কিন্তু এরকম বানিয়ে রাখতে পারেন, আমি জানি অনেকেই বানান। তো যারা এখনো বানান না তারা বানিয়ে রেখে দিতে পারবেন, পারলে ভালোই হবে। তাহলে কিন্তু 7 দিন না স্টোর করুন, 2-3 দিনের জন্য স্টোর করে রাখলেন, কারণ প্রত্যেকটা বাড়িতেই 2-3 দিনে একদিন মাংস করলেন, একদিন ডিম করলেন, একদিন এই মশলাটা দিয়ে সয়াবিন করে নিলেন, হ্যাঁ, বা এই যে আমার মতো মাশরুম করে নিলেন। ইউনিভার্সাল এটা। এটার মধ্যে পনির দিয়ে করলেন, তার মধ্যে একটু কাজু বাদাম বাটা, একটু দই দিয়ে দিলেন, একটা আলাদা গ্রেভি তৈরি হয়ে গেল আপনার রাতের রুটির জন্য, রুটি পরোটার জন্য, তাই না? এই ইউনিভার্সাল গ্রেভিটা তৈরি করে রাখলে খুব ভালো হয়। পেঁয়াজ, আদা, রসুন, আপনার পছন্দের মতো কাঁচা লঙ্কা আর টমেটো, ঠিক আছে? আর তার সাথে সাথে দিয়েছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার এই যে গ্রেভিটা, এই গ্রেভিটার মধ্যে মানে যখন করা থাকবে, কোনো রান্নায় হয়তো মনে করছেন আপনি জিরে ধরে দিলেন, তখন এটা কষালেন, মানে কড়াইতে দিলেন, তার মধ্যে জিরে ধরে দিলেন, একটুখানি কষিয়েই আপনার যেটা মেন উপকরণ সেটা দিয়ে রান্নাটা করে নিলেন। অনেক সুবিধা এটা, অনেক সুবিধা। এই যে দেখতে দেখতে আমার মুরগির মাংসর কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা। তো এই যে এবার আর বেশিক্ষণ করার তো কিছু ছিল না, মশলার সাথে চিকেনটাকে নুন দিয়ে একটু ভালো করে কষালাম। এই যে এক ফোঁটাও কিন্তু জল দিইনি, জানো তো? এটা এই নুন দিয়ে দেওয়াতে চিকেনের মধ্যে থেকে জলটা যে বেরিয়েছে, তো খুব বেশি জল আর দেবো না, অল্পই জল দেবো। আর এই যে এটা দেখো হয়ে গেছে মাশরুম কষাটা।
গোগো গন্ধতে চলে এসছে। গোগো চলে এসছে গন্ধতে। ওর চিকেনও তো হয়ে গেছে, ওরটা সবার আগে হয়েছে। এই যে কালারটা দেখছো না, এটা আরো খেলবে যখন প্রেসার কুকারে পড়বে। হ্যাঁ একদম, প্রেসার কুকারে দেওয়ার পর একটুখানি স্ট্যান্ড বাইতে আলুটা কি দিয়ে দেবে তো? হ্যাঁ একেবারে আলু দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো। আমি গোটা গরম মশলা একটুখানি 2-4টে দিয়েছিলাম ওই যখন মাংসটা ভেজেছিলাম, তাও একটুখানি অল্প একটুখানি গরম মশলা দিয়ে দেবো। ঠিক। প্রেসারটা রিলিজ করে দিলাম, আর না এখন অপেক্ষা করা যাবে না, কারণ রনের খিদে পেয়েছে। আর রন মানে জল ঘেটে ঘেটে ঠান্ডা লাগিয়েছে। এই যে প্রেসার কুকার মানে প্রেসারটা রিলিজ করিয়ে নিলাম। এদিকে রনু ভ্যান ভ্যান করছে, কারণ রনুর ঠান্ডা লেগেছে। এত জল ঘাটলে ঠান্ডা লাগবে না? দিনে 2বার করে স্নান করবে, দরকার পড়লে আরো একবার। তো সেই জন্য হবেই না। আর বাথরুমে গেলে বেরোতে চায় না। এই দেখুন কি সুন্দর কালার এসে গেছে। ঠিক আছে, চাপ থাকতে আরো সুন্দর এসে যাবে কালারটা। গন্ধটা তো শেয়ার করতে পারছি না, ঠিক আছে। তো খেতে দিয়ে দিই, রনুকে খাইয়ে দিই, তারপর টাপুরে খাওয়া হয়ে গেছে। তো মিস্টার দেবকেও দিয়ে দেবো, আর আমিও। এত সুন্দর মাংসর কালারটা এসছে যে আমি লোভ সামলাতে পারলাম না। ওকে আমি বললাম একটু পরোটা দেবে, ও তো পরোটা দিল না, লাস্টে আমাকে কি দিল, বললো এটা দিয়ে খাও। না, আমার বক্তব্য হচ্ছে রুটি পরোটা তুমি যাই বলো, আগের থেকে বলো, আমার সব হয়ে গেছে। এত দুপুরবেলা ভাত খাওয়াই হয়নি, সেরকম ভাবে খাইনি। এবার সেই ভাতগুলো আমি কি করব? আমাকে যদি আগে বলতো তাহলে ভাতটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়ে রুটি পরোটা করতাম, অল্প একটু রাখতাম। আমি জানি এই ভাতটা দিয়ে হয়ে যাবে। এদিকে রন ঘ্যান করছে, ও ভাত খেলো না, ঠিক আছে। তো কখন খাবে? আমি ছাড় জোর করলাম না। ও যখন নিজের থেকে চাইবে ভাত দাও, তখনই আমি খাওয়াবো। তো আমি তাও বললাম ঠিক আছে তাই খাবো, ব্রেড দিয়ে খাবো। এত সুন্দর লাগছে কালারটা না, আমার মনে হচ্ছে একটু রুটি পরোটা দিয়ে খেতে ইচ্ছা করছিল। ঠিক আছে, দুধের সাথে ঘোলে। আমি তোমার জন্য এই মাংসটা রেখে দেবো 2 পিস, আর কালকে তুমি রুটি দিয়ে খেও। সে রুটি হোক পরোটা হোক, যা দিয়ে খেও, ঠিক আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বেডরুমে। টাপুর ঘুমিয়ে পড়েছে, দাঁড়া বাবা। তো ব্লগটা এন্ড করব, কিন্তু তার আগে একটা খুব ইম্পর্টেন্ট কাজ। টাপুর যখন হায়দ্রাবাদ থেকে এসেছিল, তখন আমাদের মাসি রনের জন্য একটা গিফট পাঠিয়েছে। তো সেই গিফটটা রনকে দেওয়া হয়নি, তো রনকে আমরা দেব। তো ব্লগের মধ্যে এই অংশটা রাখছি, কারণ মাসি তো আমাদের ব্লগ দেখে, তো দেখে খুশি হবে। তো এই যে রনু, নাও বলো কি বলবে, বলো। গড ব্লেস ইউ। গড ব্লেস ইউ। রনু, এটা কে দিয়েছে বলো তো? বেবি। থ্যাংক ইউ কাকে বলবে? থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। হ্যাঁ, কাকে? কি নাম? থ্যাংক ইউ কাকে বলবে? থ্যাংক ইউ। আরে বাবা, থ্যাংক ইউ কে কাকে বলবে? থ্যাংক ইউ পুষ্প। থ্যাংক ইউ পুষ্পি পুটিরানা। পুষ্প? মাপস। হ্যাঁ বলো, থ্যাংক ইউ পুষ্প বলো। থ্যাংক ইউ পুষ্প পুটিরানা। এবার আমার কাছে দিয়ে দাও। টাকাটা কিরকম করে মারছে, যখন এটার মূল্য বুঝবে তখন আর মারবে না, মাথায় করে রাখবে। তো আমার কাছে এটা রেখে দিচ্ছি। এটা দিয়ে আমি ঠিকই করে নিয়েছি রনের জন্য কি কিনবো। রনের জন্য এটা দিয়ে একটা রেনকোট কিনবো, হয়ে যাবে। এই বাজার কলকাতায় যাব, আরামসে হয়ে যাবে। তো রনের জন্য রেনকোট, আর যদি কিছু বাঁচে তার মধ্যে যা যেটুকু দিয়ে যা লাগে আমি অবশ্যই কিনে দেবো। তো খুশি মাসি তো দেখবে। কিনা রনু ভালোই বলেছে কিন্তু, না? তো মাসির নাম হচ্ছে পুষ্পবতী রানা। তো আমরা মাসি মাসি বলে ডাকি যদিও, কিন্তু আসল নাম ওটাই। তো সেই জন্য রনকে বললাম নাম ধরে একেবারে বল, খুশি হবে খুব শুনে। তো যাই হোক, এখানেই ব্লগটা এই বলেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো খুব শীঘ্রই আমরা দেখি, মিস্টার দেবকে আমি বলছি যে এই যে মাথা লাগবে, এই যে পরপর 2 দিন 1 দিন আমরা বাইরে গিয়ে ব্লগ করলাম না, বিপত্তারিণী বাড়ি গেলাম, ওদিকে
এয়ারপোর্টের দিকে গেলাম। তো ওইসব মানে ওই যে বাইরের যে ব্লগগুলো দেখছি সেগুলো দেখে এত ভালো লাগছে, ঘরের ব্লগ মানে এডিট করতে গিয়ে হচ্ছিস ওই রকম হলে ভালো হতো। তো সেই জন্য আমরা ঠিক করেছি আবারও কোথাও একটা যাব। তো যেখানে যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কাছে পিঠে অবশ্যই একটু চেঞ্জ হয়, হ্যাঁ কাছে পিঠে বলতেও অতটাও কাছে নয়, তবে স্কুটি করেই যাবো। তো সেই জন্যই ওই যে রেনকোটটা নিতে হবে, কারণ রেনকোট নিয়ে নেবো, কারণ স্কুটি করে তো কোথায় রাস্তায় বৃষ্টি বাদল হয় তখন যাতে অ্যাটলিস্ট একটুখানি রনের পুরো সর্বাঙ্গ ঢাকা থাকে, ওর যাতে প্রবলেম না হয়, আর আমরাও আমাদের একটু প্রোটেকশন নিয়ে রাখবো, নিয়ে বেরোবো। ঠিক আছে, তো যাই হোক এই ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে हैं फ्रेंड्स, दुआ में याद रखना। आए रानू आए, चलिए फ्रेंड्स, तुम ये याद रखना, सब्सक्राइब टू आवर चैनल।